জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি কোনো অন্যায় করেননি। কোনো বিচারপতি, সে সিঙ্গেল বেঞ্চ হোক, সে ডিভিশন বেঞ্চ হোক, শুধুমাত্র মৌখিক আবেদনের ভিত্তিতে কোনো নির্দেশ দিতে পারেন না। জাস্টিস সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ একেবারে বেআইনি কাজ করেছেন। সেই বেআইনি কাজের বিরুদ্ধে সেই নির্দেশ না মেনে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার প্রতি তার শ্রদ্ধা প্রকাশ করেছেন এবং বিচার ব্যবস্থার প্রতি অনুগত থাকতে চেষ্টা করেছেন। এখন এবার প্রশ্ন হচ্ছে, জাস্টিস সেনের বিরুদ্ধে এই অভিযোগ কি সত্যি? 16ই সেপ্টেম্বর 2021 17 জন বিচারপতির ট্রান্সফার অর্ডার করলেন সুপ্রিম কোর্ট। তার মধ্যে কলকাতা হাইকোর্টের 2 জন বিচারপতি ছিলেন। বাকি 16 জন বিচারপতি তারা কিন্তু একেবারে সঙ্গে সঙ্গে ট্রান্সফার অর্ডার মেনে যে যে রাজ্যে বদলি হয়েছেন সেখানে চলে গেলেন। জাস্টিস সৌমেন সেন আজও কলকাতা হাইকোর্টে বসে আছে। কলকাতা হাইকোর্টে কি মধু আছে যে একজন বিচারপতিকে ট্রান্সফার অর্ডার হয়ে যাওয়ার পরেও 2 বছরের বেশি সময় সেখানে থাকতে হবে? 2 নম্বর হচ্ছে, এইভাবে তো একজন বিচারপতি থাকতে পারেন না। তাহলে তাকে এই থাকার ব্যবস্থাটা যিনি করে দিচ্ছেন তিনি অত্যন্ত প্রভাবশালী কেউ এবং তিনি বিচার বিভাগেরই একজন। ইমিডিয়েট তদন্ত হওয়া দরকার, কার নির্দেশে বা কার অঙ্গুলি হেলনে জাস্টিস সৌমেন সেন আজও এখানে রয়েছেন। দ্বিতীয় যে বিষয়টা, জাস্টিস সেন 7টা কেসে স্টে অর্ডার দিয়েছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে মেডিকেলে এসসি এসটি ওবিসি এই যে সংরক্ষিত কোঠা, এই সংরক্ষিত কোঠায় একজন প্রার্থী অভিযোগ করেছেন যে অন্তত 50 জন, তিনি তালিকা দিয়েছেন, তারা জাল এসসি এসটি সার্টিফিকেট দিয়ে ডাক্তারিতে ঢুকেছে। তা এবং এটা আজকের ব্যাপার নয়, কিন্তু মামলা চলছে বছরখানেক ধরে। এবং রাজ্য সরকার হাইকোর্টে জাস্টিস গাঙ্গুলির বেঞ্চে জানিয়েছেন যে এই 50 জনের মধ্যে 14 জন সার্টিফিকেট, জাল সার্টিফিকেট দিয়ে ডাক্তারিতে নিয়োগ পেয়েছেন। তাহলে আপনি বলুন, এই 14 জনের ডাক্তারি থেকে তাদেরকে বহিষ্কার করা যে না, তারা ডাক্তারি পড়তে পারবে না, এবং এই 14 জন যোগ্য যারা প্রার্থী তাদেরকে ডাক্তারিতে ভর্তি করে দিতে পারতেন রাজ্য সরকার। কিচ্ছু করেননি। একজনকে গ্রেপ্তার করেছেন, করেননি। একজনকে জিজ্ঞাসাবাদ করেছেন, করেননি। রাজ্য পুলিশ, সিআইডি কোনো ব্যবস্থা নিয়েছে, নেননি। তা 1 বছর অপেক্ষা করেছেন। তারপর জাস্টিস গাঙ্গুলি বলেছেন যে সিবিআই এনকোয়ারি। তা এনকোয়ারিতে আপত্তিটা কোথায়? একটা সিম্পল এনকোয়ারির নির্দেশ, একটা এফআইআর হবে, এনকোয়ারি। কাউকে অ্যারেস্ট করার অর্ডার দেননি, কাউকে ফাঁসি দেওয়ার অর্ডার দেননি। তো এটাকে স্টে করার জন্য অত তাড়াহুড়ো কেন? এবং তার এই আচরণগুলোই বুঝিয়ে দিচ্ছে যে জাস্টিস গাঙ্গুলি হাওয়ার উপর ভর করে এই ব্যবস্থাটা নেননি। এবং তিনি যেটা করেছেন, হ্যাটস অফ টু হিম, তাকে মানে সেলাম জানাই যে তারা কলকাতা হাইকোর্টকে পিপলস কোর্ট করে তুলেছেন। এবং শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের প্রতি আজকে সাধারণ মানুষ তাদেরকে দেবতা জ্ঞানে পুজো করছে। এখন প্রশ্ন হচ্ছে, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার অর্ডার শিটে লিখেছেন যে জাস্টিস সৌমেন সেন তিনি জাস্টিস অমৃতা সিনহাকে তার চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন এবং চেম্বারে ডেকে পাঠিয়ে 3টে নির্দেশ দিয়েছিলেন। 1 নম্বর হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে, তাকে বিরক্ত করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে তার ঘরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত যে সমস্ত বিচার প্রক্রিয়া আছে তার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে এবং প্রাথমিকের 2টো মামলা খারিজ করে দিতে হবে। এখন স্বাভাবিকভাবে আপনারা বলতেই পারেন যে সৌমেন সেনের বিরুদ্ধে এই যে অভিযোগ, জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে, এটা কতটা সত্যি। এখন যে কোনো ঘটনায় একটা অভিযোগ যখন আসে এবং সেই অভিযোগ একজন বিচারপতি যখন অর্ডার শিটে লিপিবদ্ধ করেন, তখন আপনাকে বুঝতে হবে যে সেই বিচারপতির কাছে যথেষ্ট তথ্য আছে বলেই তিনি অর্ডার শিটে উল্লেখ করেছেন। এবং জাস্টিস গঙ্গোপাধ্যায় এমনি এমনি এই অর্ডারটা দেননি। এর ছুটির আগে, অর্থাৎ বড়দিনের ছুটির আগে জাস্টিস অমৃতা সিনহাকে জাস্টিস সৌমেন সেন তার ঘরে ডেকে পাঠিয়েছিলেন। তখন এই ঘটনা ঘটেছিল এবং সে সময়ে জাস্টিস অমৃতা সিনহা সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়ে জানিয়েছিলেন এই ঘটনা ঘটেছে
এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এক মুহূর্ত সময় নষ্ট না করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে বিষয়টা পাঠিয়েছিলেন। 2 মাসের বেশি সময় কেটে গেছে। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি এই 2 মাস ঘুমোচ্ছিলেন এবং আইনজীবী নীলেশ ওঝা সাংবাদিক সম্মেলনে এবং তার ইউটিউব চ্যানেলে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন, শুধু জাস্টিস সৌমেন সেনকে নিয়ে টানা হিজড়ে করলে হবে না, আমাদের জানতে হবে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই চিঠি পাওয়ার পরে কী ব্যবস্থা নিয়েছেন, কেন নেননি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি ব্যবস্থা নিতেন, বিষয়টার একটা গোপন তদন্ত হতো, তাহলে কিন্তু জাস্টিস গঙ্গোপাধ্যায়কে প্রকাশ্যে কথা বলতে হতো না এবং তার অর্ডার শিটে এটা লিখতে হতো না। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকবাবু ঠিকই বলেছেন, কিন্তু যেটা বলেননি যে সারা ভারতবর্ষে স্বাধীনতার পরে কয়লা থেকে গরু, সেখান থেকে পাথর, নিয়োগ দুর্নীতি, সর্বস্তরে এই রকম ব্যাপক নিয়োগ দুর্নীতি গভর্নমেন্ট স্পন্সর্ড অর্গানাইজড ক্রাইম অফ করাপশান হিসেবে আগে কখনো উঠে আসেনি। কাজেই মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিষয়টা সম্পর্কে একটু বলতেন ভালো লাগতো, কারণ দুর্নীতির বিষয়টা একটা সরকার তাকে স্পন্সর করছে এবং দুর্নীতিতে আপনি দেখবেন মাতঙ্গিনী হাজরা ওই সমস্ত এতে শয়ে শয়ে ছেলে বসে আছে, দিনের পর দিন তারা আমার আপনার বাড়ির ছেলেপুলে, তারা মেধা প্রমাণ করেছে, মেধা প্রমাণ করে তারা নিয়োগ প্যানেলে তাদের নাম ছিল, কিন্তু তাদের চাকরিটা টাকা নিয়ে অন্য কাউকে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি আপনি তো এই বিক্রি করতে পারবো না, এই বিক্রি করতে পারবে তারাই যারা নিয়োগ দেওয়ার অধিকারটা যাদের রয়েছে। তারা কারা? তারা সরকারি বিভিন্ন এজেন্সি, সরকারের দায় নেবে না। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এগুলো নিয়ে একটু বললে ভালো লাগতো। অভিষেকবাবু বলছেন এবং সংবাদ মাধ্যমে আমি দেখছি যে এটা বিচারপতি বনাম বিচারপতির দ্বন্দ্ব হিসেবে দেখানো হচ্ছে। বিষয়টা কিন্তু আদৌ বিচারপতি বনাম বিচারপতির দ্বন্দ্ব নয়। জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জাস্টিস অমৃতা সিনহা, জাস্টিস বিশ্বজিৎ বসু এবং জাস্টিস রাজাশেখর মান্তা সহ এক ঝাঁক বিচারপতি তারা সাম্প্রতিককালে দুর্নীতির বিরুদ্ধে একটা আপোষহীন মনোভাব নিয়ে একটা লড়াইয়ে নেমেছেন এবং সেই লড়াইয়ে অনেক সময় দীর্ঘদিনের প্রথা ভেঙে তারা অতি দ্রুত যারা এই দুর্নীতি করেছে তাদেরকে গারদের পেছনে ঠেলে দেওয়ার জন্য সক্রিয় হয়ে উঠেছেন এবং আক্ষরিক অর্থে কলকাতা হাইকোর্ট পিপলস কোর্ট হয়ে উঠেছে এবং স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। জাস্টিস সিনহার বিরুদ্ধে আপনারা দেখেছেন যে তার স্বামীকে কিভাবে হ্যারাস করা হচ্ছে, এগুলো হবে। তা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, রবি শঙ্কর চট্টোপাধ্যায় এরা জাস্টিস অরুণ মিশ্র আর জাস্টিস জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলা করলেন যে স্বতঃস্ফূর্তভাবে মামলা গ্রহণ করুক হাইকোর্ট এবং নির্দেশ দিক যে এটা ঠিক নয়। তা এই জাস্টিসরা কি করলেন? এই ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করলেন না। অবজারভেশন হিসেবে বললেন, উই মেক ইট ক্লিয়ার দ্যাট আওয়ার রিলাক্টেন্স টু ইনিশিয়েট সাচ প্রসিডিংস should not be taken as approval of the statement made by the Speaker. One must not lose sight of the fact that the Speaker was not an ordinary personality, but the CM of the state. It is expected that when criticism is made from high constitutional functionary, the same should be lacked with moderation and temperance. এখন প্রশ্ন হচ্ছে যে গুরুতর অভিযোগ উঠছে যে মামলার রায় টাকার বিনিময়ে দেয়া হচ্ছে, সেইটা ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করছেন না এবং বলছেন যেহেতু কনস্টিটিউশনাল হাই পদে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাই তার জন্য আলাদা ব্যবস্থা। তা সংবিধানে আইনে কোথাও বলা আছে নাকি যে মুখ্যমন্ত্রী হলে আইনের চোখে তিনি একরকম, সাধারণ মানুষ হলে তিনি আইনের চোখে একরকম? এবং দেখুন বেঞ্চটা কিন্তু সেই এক, জাস্টিস অরুণ মিশ্র এবং জাস্টিস জয়মাল্য বাগচি। এবং মানে একটা প্রচেষ্টা চলছে, আমি কয়েকজন বিচারপতির নাম বলি আপনাকে। মন্দাক্রান্ত সাহা শ্রীরামপুর আদালতের বিচারক, মধুমন্তী মৈত্র তমলুক আদালতের বিচারক, দেবাশিস মুখোপাধ্যায় জলপাইগুড়ি, সমরেশ প্রসাদ চৌধুরী পুরুলিয়া, হারাধন মুখোপাধ্যায় আলিপুর, আশুতোষ সরকার দুর্গাপুর।
এই নিম্ন আদালতের বিচারকদের নামটা সংবাদ মাধ্যমে একসময় একবারে এই সরকার আসার পরে উঠে এসেছিল। কি এদের এজলাসে এক শ্রেণীর আইনজীবী, যাদেরকে দুর্বৃত্ত বলাই ভালো, তারা এদের এজলাসে শুনানি করতে দিচ্ছিলেন না, এবং এরা ধারাবাহিকভাবে মাসের পর মাস হয়রানির শিকার হচ্ছিলেন। উদ্দেশ্য একটাই, যে চাপ দেখিয়ে, ভয় দেখিয়ে এদের দিয়ে মনোমতো অর্ডার বার করে নেওয়া। 1200 এই ধরনের বিচারকের একটা সংগঠন আছে, ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা তৎকালীন প্রধান বিচারপতিকে চিঠি দিলেন, আমরা সন্ত্রস্ত, হতাশ, হ্যাঁ, নিরাপত্তাহীনতায় ভুগছি, আত্মবিশ্বাস নিয়ে স্বাধীনভাবে কাজ করাই দায় হয়ে উঠেছে। বিচারকদের যদি এই অবস্থা, এবং কলকাতা হাইকোর্ট কোনো ব্যবস্থা নেননি, প্রশাসন ব্যবস্থা নেবে না এটা আমরা জানি, কারণ প্রশাসনই শাসক দলের সমর্থক আইনজীবীরাই এই ঘটনা ঘটাচ্ছেন, কাজেই প্রশাসন কোনো ব্যবস্থা নেবে না। কিন্তু হাইকোর্ট এই বিচারপতিদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করবে না, তাদের ট্রান্সফার করে দেওয়া হলো। তাহলে ভাবুন নিচের আদালতে কি অবস্থা হচ্ছে। জাস্টিস রাজাশেখর মান্থা হাইকোর্টের বিচারপতি, তার বাড়িতে পোস্টার মারা হয়েছে, হাইকোর্টে পোস্টার মারা হয়েছে, তার এজলাসে ঢুকে মানে চূড়ান্ত অসভ্য আচরণ করা হয়েছে। সেই গুন্ডামির বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি। তাহলে বিচারপতিদের নিরাপত্তা কোথায়? এবং আরও মজার ব্যাপার, সবথেকে যেটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট স্বয়ং যখনই বিচারপতিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে, তখনই সুপ্রিম কোর্ট অন্ধ ধৃতরাষ্ট্রের ভূমিকা। 2002 সালে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এসপি ভারুচা, তিনি একদম প্রকাশ্যে বললেন যে 20% বিচারপতির প্রতি সন্দেহ আছে, গভীর সন্দেহ আছে, তারা টাকা নিয়ে রায় দেন। 2010 সালে 17 সেপ্টেম্বর শান্তিভূষণ, প্রখ্যাত আইনজীবী, তিনি বললেন একদম সিল করা খামে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির কাছে 16 জন বিচারপতির নাম দিলেন। তার মধ্যে 8 জন হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, এবং তাদের এগেনস্টে মামলা ধরে ধরে কোন মামলায় তারা দুর্নীতি করে মামলার রায় দিয়েছেন একদম সুনির্দিষ্টভাবে লিখে সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে তদন্ত দাবি করলেন। এবং শান্তিভূষণ অত্যন্ত দায়িত্বশীল একজন মানুষ হিসেবে, একজন আইনজীবী হিসেবে সেই নামগুলো প্রকাশ্যে আনলেন না, প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কিছু বললেন না। দীর্ঘদিন কেটে গেল, শান্তিভূষণ একের পর এক করলেন, আবেদন করলেন যে তদন্ত হোক, তদন্ত হলো না, সেই নামগুলো সংবাদপত্রে এলো। এবং আপনি ভাবুন, সংবাদপত্রেই 16 জন বিচারপতি, যাদের মধ্যে 8 জন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি, তাদের নাম এসেছে যে তারা দুর্নীতি করে রায় দিয়েছেন। এবং এই কাগজে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর বেরোনোর পরে এই 16 জন বিচারপতির একজনও প্রতিবাদ করলেন না যে না আমরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে নেই। শান্তিভূষণকে একটা চিঠি দিলেন না যে না আমরা দুর্নীতি করিনি, এবং সে হজম করে নিলেন। তাহলে একথা বিশ্বাস করতেই হবে যে তারা এই অভিযোগটাকে মেনে নিচ্ছেন। তা বিচারপতিরা যদি দুর্নীতিগ্রস্ত হয়, আপনারা জানেন সম্প্রতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে বার কাউন্সিলের, কলকাতা হাইকোর্ট বার কাউন্সিলের তারা চিঠি দিচ্ছে হাইকোর্টের বিচারপতিদের যে নো অ্যাডভার্স অর্ডার, এরকম দেয়া যায়। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট কী ব্যবস্থা নিয়েছে। এই কদিন সম্ভবত সব্যসাচী চ্যাটার্জিরই একটা ইন্টারভিউ দেখলাম, তাতে উনি বলছেন যে কলকাতা হাইকোর্টের 35 জন বিচারপতিকে রাজ্য সরকার ভেট পাঠিয়েছেন। তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব, তিনি সেই ভেট প্রত্যাখ্যান করেছেন, কিন্তু 35 জন ওই ভেট নিয়েছেন। এখন এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে তো ভয়ঙ্কর অবস্থা। যারা সরকারের থেকে ভেট নিচ্ছেন তারা যে সরকারের পক্ষে রায় দেবেন এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। শেষ করব একটা বিষয় বলে, আজকে খুব দুঃখের বিষয় যেগুলো আইনজীবীরা বলছেন না, সেটা হচ্ছে গোটা বিচার ব্যবস্থা কোমায় চলে গেছে। বিচার ব্যবস্থা শ্মশানে পড়ে রয়েছে দাহ হওয়ার অপেক্ষায়। কেন? জেলা এবং দায়রা আদালতগুলিতে বকেয়া মামলা হচ্ছে 4,32,00,000-এর বেশি, হাইকোর্টগুলিতে 5,90,000-এর বেশি। তার মধ্যে কলকাতা হাইকোর্টে বকেয়া মামলা 2,09,521, সুপ্রিম কোর্টে 69,000। এবং এই মামলাগুলো কোনোটা 5 বছর, কোনোটা 10 বছর, কোনোটা 25 বছর, কোনোটা 50 বছরের পুরনো, 73 বছরের পুরনো মামলাও রয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের এনসিআরবি সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলছে যে জেলগুলোতে যত বন্দী আছে তার সাজাপ্রাপ্ত বন্দী 3 গুণ বন্দী হচ্ছে বিচারাধীন।
এবং তারা বছরের বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছর তারা জেলে আছেন, বিচার হবে এবং অনেকে মারা যাচ্ছেন। এবার সংবাদ মাধ্যমে প্রায়ই খবর উঠে আসছে, কেউ 23 বছর পরে, কেউ 10 বছর পরে, কেউ 30 বছর পরে বেকসুর খালাস হচ্ছেন। তাদের এই যে জেলবন্দি জীবনটা, তাদের জীবন থেকে এতগুলো বছর যে কেড়ে নেওয়া হলো, তার জবাব কে দেবে? জাস্টিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে তো নতুন হচ্ছে না, এই কিছুদিন আগে এই 2023 সালে 13ই এপ্রিল জাস্টিস গঙ্গোপাধ্যায় একটা রায় দিলেন অভিষেক ব্যানার্জি সম্পর্কে, এবং সঙ্গে সঙ্গে অভিষেক গঙ্গোপাধ্যায়ের আইনজীবীরা সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্ট একেবারে 28শে এপ্রিল সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিলেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে একটা মামলা থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। আমি আপনাদের বলছি, এই নির্দেশ দেওয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেই, কারণ কলকাতা হাইকোর্ট হচ্ছে দেশের 4টে প্রিমিয়ার হাইকোর্টের, প্রিমিয়ার চার্টার্ড কোর্টের একটা। 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট অ্যাপিল কোর্ট। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট হচ্ছে কনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্ট বডি। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্টের সাবঅর্ডিনেট বডি নয়। এবং রোস্টার অফ রোস্টার্স, কে কোন মামলা শুনবে, এটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অধিকার, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নয়। তিনি নির্দেশ দিলেন, অথচ ওই প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি এবিপি আনন্দে এই জাস্টিস গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকার দিয়েছিলেন। বিচারাধীন তার এজলাসে যে মামলা রয়েছে সে সম্পর্কে কিছু বলেননি, তাতে তার হাত থেকে মামলা চলে গেল। এই জাস্টিস DY চন্দ্রচূড় ইনি সমকামিতা নিয়ে 45 মিনিটের সাক্ষাৎকার দিয়েছিলেন ইন্ডিয়া টুডে কনক্লেভে, এবং সেই সমকামিতা নিয়ে মামলা উনি শুনেছেন এবং তার বিরুদ্ধে জাস্টিস সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস DY চন্দ্রচূড়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট লিটিগ্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ খান পাঠান 28 এপ্রিল 2023 তারিখে একটা চিঠি সুপ্রিম কোর্টে দিয়েছেন 190 পাতার। সেখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে এবং তার ছেলে জাস্টিস চন্দ্রচূড়ের ছেলে অভিষেক ঠাকুর, তার সম্পর্কে বলা হয়েছে, অনুরাগ ঠাকুর, তার সম্পর্কে বলা হয়েছে তিনি যে মামলার রায় চিফ জাজ দিয়েছেন তার সঙ্গে সংশ্লিষ্ট। আর একটা অভিযোগ জমা পড়েছে 164 পাতার। তা আমি বলছি অভিযোগগুলো মিথ্যে হতেই পারে। মিথ্যে হলে আপনাকে প্রথম যেটা করতে হবে সুপ্রিম কোর্টকে, যে এই মিথ্যে অভিযোগ যারা করছে, এই রশিদ খান পাঠান, তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, যাতে ভবিষ্যতে আদালতকে বা কোনো বিচারপতিকে কেউ কালিমালিপ্ত করতে না পারে। আর তদন্তে যদি দেখা যায় যে না অভিযোগ সত্য, তাহলে অভিযোগ অনুসারে ব্যবস্থা নেয়। আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতে বাধ্য, কারণ এটাই শেষ রাস্তা, এর বাইরে কোনো রাস্তা নেই। বঙ্গদেশের কৃষক নামে একটা নিবন্ধ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেখানে উনি বলেছিলেন, আইন সে তো বড় লোকের তামাশা মাত্র, পয়সা নইলে প্রবেশের উপায় নাই। তা বারাঙ্গনার মন্দির এবং আদালতের দরজা সমতুল। তা আজকেও আপনাকে রায় হয় না, রায় কিনতে হয়, কারণ রায় আজকে কমোডিটি হয়ে গেছে। কারণ হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কটা মানুষের ওই বিপুল খরচ করে ওই নামি দামি উকিল রেখে মামলা লড়া সম্ভব? শুধু অর্থের কারণে মামলা লড়তে পারেন না গরিব মানুষরা। আজকে বিনীতভাবে আমি সমস্ত আইনজীবী, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের কাছে এই প্রার্থনা করব যে দেশের মানুষের হাজার হাজার কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন কোর্ট পোষা হচ্ছে, তারা যদি একদম গরিব প্রান্তিক মানুষের কাছে একদম নির্দিষ্ট সময়সীমার মধ্যে ন্যায় বিচারটা পৌঁছিয়ে দিতে না পারেন, তাহলে এই বিচার ব্যবস্থা রেখে লাভ কী? এবং আর একটা বিষয় সুপ্রিম কোর্ট, হাইকোর্টকে মাথায় রাখতে হবে, যে বিচার ব্যবস্থা টিকে আছে কিন্তু জন আস্থার উপর। যেদিন মানুষ মনে করবে যে এই বিচার ব্যবস্থার দ্বারা কিচ্ছু হবে না, সেদিন বিচার ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে যাবে। সেই দিনটা আসার আগে কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সচেতন হন। এবং আর একটা আবেদন রাখবো যে অবিলম্বে জাস্টিস উদয় শঙ্কর এবং জাস্টিস সৌমেন সেনের বিরুদ্ধে তদন্ত হোক, এবং তদন্তে ওনাদের অপরাধ প্রমাণিত হলে, এখানেই তো CS কান্নান, তাকে তো সুপ্রিম কোর্টের 7 সদস্যের বিচারপতি বেঞ্চ তাকে তো বরখাস্ত করেছিলেন, এই কিছুদিন আগের ঘটনা। কিন্তু কারনান যে 20 জন বিচারপতির বিরুদ্ধে, কলকাতা হাইকোর্টের 20 জন বিচারপতির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করেছিলেন, সে নিয়ে কিন্তু কোনো তদন্ত হয়নি।
তা কারনানকে যদি সুপ্রিম কোর্টের 7 সদস্যের বেঞ্চ বরখাস্ত করতে পারে, জাস্টিস সেন যদি তার বিরুদ্ধে এই বক্তব্য সত্য হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে কেন একই ব্যবস্থা নেওয়া হবে না?